অবহেলার চরে লুকিয়ে হাজার কোটি টাকার সম্ভাবনা। ৩৬ লাখ একর ভূমি মৎস্য প্রাণী সম্পদ নিয়ে বিশেষ পরিকল্পনার পরামর্শ। তিস্তা মহাপরিকল্পনায় সমাধান দেখছেন এমপি। রংপুরের হাড়িভাঙা আম এবং লিচুর কদর দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও। প্রক্রিয়াজাতকরণের অভাবে প্রতি বছর নষ্ট হচ্ছে ৪০% ফল। পরিকল্পিত উদ্যোগের তাগিদ। সরকারের খাল খনন কর্মসূচিতে দিনাজপুরে ইতিবাচক পরিবর্তন। শাহপাড়ার ১/৩ পানি প্রবাহ শুরু। প্রকল্প পুরোপুরি বাস্তবায়ন হলে সুফল পাবেন ৩১,০০০ কৃষক। এবং ঘন ঘন লোডশেডিং, উৎপাদন ব্যাহত ঠাকুরগাঁও বিসিক শিল্পনগরীতে। সময় মতো পণ্য সরবরাহ করতে না পারায় ক্ষতির মুখে ব্যবসায়ীরা। আশ্বাস দিলেও সমাধান করেনি বিদ্যুৎ বিভাগ। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়ে। থাকছে সপ্তাহের ৭ দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে রংপুর বিভাগ, সঙ্গে আছে আমি রোজা চৌধুরী। বিপুল সম্ভাবনা থাকলেও স্বাধীনতা পরবর্তী সময়ে পরিকল্পনার বাইরে থেকেছে বিস্তীর্ণ চরাঞ্চল। অথচ ৩৬ লাখ একর চরভূমিতে কৃষি, মৎস্য আর প্রাণী সম্পদ খাত থেকে অর্থনীতিতে যোগ হতে পারে হাজার হাজার কোটি টাকা। এজন্য চর উন্নয়ন বোর্ড গঠনের মধ্য দিয়ে বর্তমান সরকারের পরিকল্পনার নকশায় চরাঞ্চলকে গুরুত্ব দেওয়ার পরামর্শ সচেতন নাগরিকদের। গাইবান্ধা থেকে আরও জানা আছেন হেদায়েতুল ইসলাম বাবু। চারপাশে ব্রহ্মপুত্র নদ, মাঝখানে ভেসে থাকা জনপদের নাম চর বা দ্বীপচর। শৈশবটা এখানে এমনই দুঃসাহসী। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে জীবন জীবিকার লড়াইটাও বদলে যায়। দফায় দফায় খরায় পোড়া, বানে ভাসা আর ভাঙনে সর্বহারা মানুষগুলোর টিকে থাকার যুদ্ধ চলে অবিরাম। উজান থেকে নেমে আসা নদ নদীগুলো বরাবরই যেন অভিশাপ হয়ে ধরা দেয় ভাটির জনপদের গতরখাটা মানুষগুলোর কাছে। দুর্গম যোগাযোগ ব্যবস্থা, অপর্যাপ্ত শিক্ষা, স্বাস্থ্যসেবা সবসময় পিছিয়ে রাখছে তাদের। চিকিৎসা ব্যাপারে অনেক মানুষ মারা যায় চরের মধ্যে। ভালো কোনো লোক এখানে বসবাসও করে না, অথবা অর্থবিত্ত চাকরি এখানে কিছুই হয় না। উত্তরের জনপদ গাইবান্ধার গুপ্তমণি চরের মতো দেশের ৩২ জেলার ১০০ উপজেলায় আছে ১৫ লাখ পরিবার, যেখানে প্রায় ৬০ লাখ মানুষের বসবাস। স্বাধীনতার পর আজ অবধি কোনো গভর্নমেন্ট কিন্তু এই মানুষগুলোর জন্য কোনো উদ্যোগ গ্রহণ করেনি। উত্তরবঙ্গের সমস্যা নিয়ে ইতিপূর্বে উন্নয়ন বোর্ড গঠন হয়েছিল, আজকে নাই। চরাঞ্চলে বসবাসরত প্রায় প্রত্যেক পরিবারে আছে ৪ থেকে ৫টি গরু, ছাগল, মহিষও লালন পালন করেন অনেকে। সংশ্লিষ্টরা বলছেন, সরকার এ অঞ্চলের কৃষি, মৎস্য আর প্রাণী সম্পদ ঘিরে সঠিক পরিকল্পনার ছক আঁকলে বদলে যাবে অর্থনীতির ছবি। আমরা একটা মাস্টার প্ল্যান ডেভেলপ করে তা যদি বাস্তবায়ন করতে পারি, তাহলে এই ১ কোটি লোকের ভাগ্য উন্নয়ন হবে। যদি পরিকল্পিতভাবে সরকার কাজ করে এবং একটা বোর্ড যদি গঠন করে, তাহলে নিঃসন্দেহে চর অঞ্চলের মানুষের দারিদ্র্য কমে আসবে। চরাঞ্চল নিয়ে সরকার ভাবছে বলে জানালেন জেলা প্রশাসক। আর সংসদ সদস্য বলছেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে সকল সমস্যার সমাধান হবে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে যে সমস্যাগুলো আছে, সকল সমস্যা হবে একটা প্রজেক্টের মাধ্যমে। আমাদের প্রাণীজ সম্পদ, আমাদের মৎস্য সম্পদ, এগুলিকে কিভাবে বাড়ানো যেতে পারে এ বিষয়ে সরকার কাজ করছে। দেশে শতকরা ২৪.৩ ভাগ দারিদ্র সীমার নিচে এবং ১২.৯ ভাগ চরবাসী চরম দারিদ্র্যের মধ্যে বসবাস করে। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। রংপুর বিভাগের হাড়িভাঙা আম আর নানা জাতের লিচু এখন পরিচিত বিদেশেও। হাজার কোটি টাকার এ ফলের বাজার ঘিরে তৈরি হতে পারে বিশাল কৃষিভিত্তিক শিল্প খাত। তবে প্রক্রিয়াজাতকরণ শিল্প আর সংরক্ষণ ব্যবস্থার অভাবে প্রতি বছর নষ্ট হচ্ছে উৎপাদনের ৪০% ফল। বিশেষজ্ঞরা বলছেন, পরিকল্পিত উদ্যোগ নিলে রংপুর হতে পারে অন্যতম অ্যাগ্রো প্রসেসিং হাব। শাকিল মাহমুদের ছবিতে নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট।
গাছ ভর্তি হাড়িভাঙ্গা আম, কোথাও লাল টসটসে লিচু। মৌসুম এলেই রংপুর অঞ্চলের হাজার হাজার কৃষক ব্যস্ত হয়ে পড়েন ফল সংগ্রহ আর বিক্রিতে। কৃষি বিভাগ বলছে শুধু আম ও লিচু ঘিরেই রংপুর বিভাগের বাজার এখন ১,৫০০ কোটি টাকার বেশি। কিন্তু সম্ভাবনার বিপরীতে শিল্পায়নের চিত্র এখনও হতাশাজনক। সংরক্ষণ আর প্রক্রিয়াজাতকরণ সুবিধার অভাবে প্রতি বছর উৎপাদনের অন্তত ৪০% ফল নষ্ট হচ্ছে। ফলে কৃষকরা বাধ্য হচ্ছেন কম দামে ফল বিক্রি করতে। আমটা প্রক্রিয়াজাত করতে পারি না রংপুরবাসী, কারণ কোনো হিমাগার নাই। সংরক্ষণ করার একটা লং টার্ম ব্যবস্থা থাকতো তাহলে অনেক উপকার হতো এবং কৃষকরা অনেক লাভবান হতো। একটা স্টোর থাকলে আমরা ওই হিমাগারে লিগে স্টোর করে তুললাম হয়। জিআই পণ্য খ্যাত রংপুরের হাড়িভাঙ্গা ও দিনাজপুরের লিচু ছাড়াও এই অঞ্চলের ব্যানানা ম্যাঙ্গো, কাটিমন, আম্রপালি, বাড়ি চার জাতের আমের বড় বাজার গড়ে উঠেছে। বিশেষজ্ঞদের মতে আম ও লিচুকে কেন্দ্র করে গড়ে তোলা সম্ভব বড় একটি কৃষিভিত্তিক শিল্প খাত। প্রয়োজন সরকারের পরিকল্পিত উদ্যোগ। আমরা বিভিন্ন ধরনের আম জাতের যে পণ্যগুলো, এসব যদি এই অঞ্চলে যদি আমরা করতে পারি তাহলে আমার মনে হয় সুবিধা, কারণ এখান থেকে পরিবহন করে অন্য অঞ্চলে নিয়ে যে সেই শিল্প, এটাকে আবার শিল্প হিসেবে গড়ে তোলা, এটা কিন্তু বিশাল একটা খরচের ব্যাপার থাকে। কৃষি বিভাগ বলছে ফল সংরক্ষণে পাইলট আকারে কিছু প্রকল্প নেওয়া হয়েছে। একই সঙ্গে অ্যাগ্রোভেজ ইন্ডাস্ট্রি গড়ে তুলতে আলোচনা চলছে। এখানে অ্যাগ্রো প্রসেসিং সেন্টার নির্মাণের ব্যাপারে ইতোমধ্যেই আসলে আমরা বিভিন্ন বিশেষ করে যে সমস্ত আমাদের ফোরাম আছে সেখানে আমরা এই কথাগুলো বলে যাচ্ছে এবং সরকারও এই ব্যাপারে ইতিবাচক। বিশেষজ্ঞদের মতে পরিকল্পিত বিনিয়োগ আর শিল্পায়নের মাধ্যমে রংপুরের আম ও লিচু শুধু মৌসুমি ফল হিসেবে নয়, একটি পূর্ণাঙ্গ কৃষি শিল্প অর্থনীতিতে রূপ দেওয়া সম্ভব। আর সেটি বাস্তবায়ন হলে বদলে যেতে পারে উত্তরাঞ্চলের অর্থনীতির চিত্র। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। বিভাগীয় সময় আরও থাকছে। নতুন সেতুতে নেই সংযোগ সড়ক। ৩ বছরেও চালু হয়নি গাইবান্ধার ঘাগট ২ ও আলাই ব্রিজ। কাজে আসছে না ৩০ কোটি টাকার অবকাঠামো। শিগগিরই চালুর আশ্বাস। সচিবালয়ে ব্রিফিং করছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সরাসরি যাচ্ছে সেখানে। আসামিকে সাক্ষ্য গ্রহণের পরে পড়ে শোনাতে হয় সে দোষী কি দোষী নেই, এই সমস্ত বিষয় আছে। তারপরে আর্গুমেন্টের জন্য দিন রাখতে হয়, আর্গুমেন্টের পরে রায়ের জন্য দিন ধার্য হবে, এটা আদালতের বিষয়। তা আশা করছি সংক্ষিপ্ত সময়ের মধ্যে বিচার কার্যটা শেষ হবে। রায় কী হবে, কখন হবে ইত্যাদি, এগুলো আদালতের বিষয়। না, আমার কাছে এই সমস্ত কোনো তথ্য নাই। এটা বিচার তো চলছে। আসামি 164 করেছে, তারপরে চিকিৎসক সম্ভবত আজকে সাক্ষ্য দিবেন। পোস্টমর্টেম অথবা অন্যান্য ফরেন্সিক রিপোর্টের বিষয়ে সাক্ষী হবে। এগুলো এর বেশি আমি জানি না। আদালতে বলেছে কিনা আমি জানি না। আর আদালত সম্ভবত একটা নির্দেশনা দিয়েছে যে আদালতের অনুমতি ছাড়া যেন বাইরের কারোর সাথে কোনো কথা না বলে আসামি, সেটা পুলিশকে নির্দেশনা দিয়েছে। একটা আজকে অগ্রগতি আছে এটার বিষয়ে না, গজারিয়াতে মুন্সিগঞ্জে একটা সম্ভবত কিশোরী রেপ হয়েছিল, গ্যাং রেপ, এবং তাকে হত্যা করেছে, নদীতে ফেলে দিয়েছিল। সেটা আজকে 4 জন আসামি ধৃত হয়েছে। খুব দ্রুততার সাথে প্রযুক্তি প্রয়োগ করে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে এবং তারা খুব সম্ভবত 164 স্টেটমেন্টও দিয়েছে। এগুলো আমাদের অগ্রগতি। এটা স্বাস্থ্যমন্ত্রী মহোদয় সম্ভবত গিয়েছেন সরজমিনে, অথবা ওনার টিম গিয়েছেন। আমি যতটুকু শুনেছি ওখানে এয়ার কন্ডিশন বোধহয় চালু ছিল না। সম্ভবত এক বাচ্চার এক মা বোধহয় এটা বেশি ঠান্ডা লাগার কারণে এসিটা বন্ধ করতে বলেছিল, আমি যতটুকু শুনেছি। পরে আর এটা সময় মতো আর এসিটা অন করে নাই। সাফোকেশনে মারা যেতে পারে অথবা অন্য কোনো কারণে যেতে পারে, এটা তদন্ত হচ্ছে। গ্যাস লিকেজ হতে পারে, এটা তদন্ত হচ্ছে। এটার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এই পর্যন্ত একটা আসামি গ্রেপ্তার হয় নাই, এমনকি সাংবাদিকদের উপর হামলা হয়েছে। কোথায়? এটা মামলা হয়েছে, তদন্ত হচ্ছে, স্বাস্থ্য মন্ত্রণালয় কাজ করছে, আর পুলিশের পক্ষ থেকে এটা ব্যবস্থা নেওয়া হচ্ছে, তদন্ত হচ্ছে। একটা প্রশ্ন, যে সুন্দরভাবে একটা ঈদ উদযাপন হয়েছে, বাংলাদেশের মানুষ অত্যন্ত সুন্দরভাবে ঈদ উদযাপন করছে, কিন্তু সামান্য কিছু ঘটনার থেকে একটা গোষ্ঠী
মব সৃষ্টির মতো একটা পরিস্থিতি তৈরি করে এবং নানা চক্রান্ত চলতেছে। এই সম্পর্কে আপনারা কতটুকু কিরকম যেরকম ইসলাম ব্যাংকের একটা ঘটনা? ও আচ্ছা, এটা তো এর সাথে সম্পর্ক না, ঘটনা ঘটাইতেছে। আপনি রামেশ্বর পরে একই ঘটনা মিরপুরে ঘটাইছে, ব্যাপক মানে হত্যার বিচার চাইতে পারে, আসামি গ্রেফতার। সরকার একটাও ফর্মুলেট করতে পারছে না। ঈদ উদযাপনটা নিরাপদভাবে আমরা করতে পেরেছি বলে আমাদের ধারণা, জনগণ প্রশংসা করেছে এবং ঢাকা সহ বাংলাদেশের এই যে যানজটের কিছুটা হলেও নিরসন হয়েছে। ঢাকায় ট্রাফিক সিস্টেমের ব্যাপক উন্নতি হয়েছে। আমরা অত্যাধুনিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রয়োগ করে ট্রাফিক নিয়ন্ত্রণটা করতে সক্ষম হয়েছে এই পর্যন্ত। আরও আমরা উন্নয়নের চেষ্টা করছি যাতে সমস্ত ইন্টারসেকশনগুলোতে আমরা এই একটা যান্ত্রিকভাবে অটোমেশনটা আমরা চালু করতে পারি পূর্ণাঙ্গভাবে। এখন পর্যন্ত যেটুকু চালু করা হয়েছে তার সুফল আমরা পাচ্ছি, জনগণ পাচ্ছে। এইটা অনেকটা ঢাকার ট্রাফিক সিস্টেমের ক্ষেত্রে যদি বৈপ্লবিক পরিবর্তন বলি খুব বেশি বলা হবে না। এখানে মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত পরিশ্রম করেছেন, নির্দেশনা দিয়েছেন। আমাদের ট্রাফিক বিভাগ, পুলিশ এবং বুয়েটের কিছু আমরা বিশেষজ্ঞদের এখানে কাজে লাগিয়েছি। আশা করি আমরা একেবারে নিজস্বভাবে এই প্রযুক্তিটা আমরা ব্যবহার করে সফলতা পাব। এক্ষেত্রে কিন্তু আমাদের জনবল প্রশিক্ষিত আছে। আমরা এখন ট্রায়াল অ্যান্ড এরর বেসিসে এই ট্রাফিক সিস্টেমের উন্নয়নের জন্য কাজ করছি। আশা করি আগামী 1-2 মাসের মধ্যে অন্তত ঢাকা শহরে মেট্রোপলিটন সিটিতে এই ট্রাফিক সিস্টেমে আমরা বৈপ্লবিক পরিবর্তন আনতে পারবো। সচিবালয়ে ব্রিফিং করছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সরাসরি যুক্ত ছিলাম সেখানে। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের বাকি অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। চলে যাচ্ছে পরবর্তী সংবাদে। রংপুরে হাড়িভাঙা আম এবং লিচু পরিচিত বিদেশীয়, তবে সংরক্ষণ এবং প্রক্রিয়াজাতকরণে রয়েছে নানা ধরনের প্রতিবন্ধকতা। এ নিয়ে আলোচনার জন্য এই মুহূর্তে রংপুরে আছেন সহকর্মী নাজমুল ইসলাম নিশাত। তার সঙ্গে যুক্ত হচ্ছেন রংপুরের কৃষক সংগ্রাম পরিষদের সভাপতি পলাশ কান্তি নাগ। যাচ্ছে তার কাছে। লিচুর যে বাজার রংপুর বিভাগে সেটি প্রায় 1,500 কোটি টাকারও উপরে, এবং এই যে বিশাল বাজার গড়ে উঠেছে ফলের, সেই ফলের বাজার শুধুমাত্র মৌসুমী ফলের মধ্যেই সীমাবদ্ধ। আমরা প্রতিবেদন করতে গিয়ে দেখেছি যে এই ফল প্রক্রিয়াজাতকরণ শিল্প না থাকা এবং সংরক্ষণের অভাবে অন্তত 40% উৎপাদনের ফল কিন্তু প্রতি মৌসুমে নষ্ট হচ্ছে। আজকে আমরা আলোচনা করব উত্তরাঞ্চলে যে ফলের যে বিশাল বাজার গড়ে উঠেছে সেটি নিয়ে আসলে সরকারের কি ধরনের পরিকল্পনা গ্রহণ করা উচিত এবং কোন কোন শিল্প গড়ে ওঠা সম্ভব। আমার সাথে আজকে আলোচনায় অতিথি হিসেবে রয়েছেন কৃষক সংগ্রাম পরিষদের সভাপতি অ্যাডভোকেট পলাশ কান্তি নাগ। আমরা একটু আলোচনায় চলে যেতে চাই। আমরা দেখছি যে পুরো রংপুর বিভাগ জুড়ে বলা যায় যে মৌসুমী ফলের একটি বড় বাজার গড়ে উঠেছে। এখানে আম লিচুর পাশাপাশি এখন কিন্তু বিদেশি ফল হচ্ছে, কিন্তু সংরক্ষণ অভাব, শিল্প না থাকা সব মিলে কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সেক্ষেত্রে আসলে কি ধরনের উদ্যোগ নেওয়া যেতে পারে? আপনি জানেন যে এই অঞ্চলের হাড়িভাঙা আমের কদর কিন্তু এখন গোটা দেশ জুড়ে, এবং এই অঞ্চলের কৃষকরা যখন ধান, ভুট্টা, আলু উৎপাদন করে ন্যায্য মূল্য না পেয়ে ক্রমাগত লোকসানের শিকার হচ্ছে, তখন কিন্তু কৃষকরা খানিকটা লাভের আশায় এই যে হাড়িভাঙা আম, এই আম উৎপাদনে তাদের আগ্রহ বেড়েছে। বিশেষ করে আমাদের রংপুরের বদরগঞ্জ এবং মিঠাপুকুর এই 2 উপজেলার কৃষকদের কথা আমরা বলতে পারি। কিন্তু আপনি জানেন যে এই যে হাড়িভাঙা আম, এই আম কিন্তু খাওয়ার উপযোগী হলে 3-4 দিনের মধ্যেই কিন্তু এটি নষ্ট হয়ে যায়, অর্থাৎ দ্রুত পচনশীল। শুধুমাত্র সংরক্ষণের অভাবে এখানে উৎপাদিত আমের প্রায় 40% কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। আমরা দেখছি যে কৃষক যখন এখানে আম উৎপাদন করে, উৎপাদনের সময় কিন্তু বিশেষ করে একদম শুরুর সময় যদি বলি যে ঝড় কিংবা প্রাকৃতিক যে দুর্যোগ, সেই দুর্যোগে কিন্তু আমের যে গুটি বা মুকুল পড়ে ঝরে যাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু এখানে কৃষি সম্প্রসারণ যে অধিদপ্তর রয়েছে, সেখানে যে কৃষকদেরকে যথাযথভাবে পরামর্শ দেয়া কিংবা এই ঝরে পড়া রোদে কি ধরনের কীটনাশক প্রয়োগ করা যেতে পারে, কি ধরনের বন্দোবস্ত করা যেতে পারে, সেগুলো কিন্তু আমরা ঠিকঠাকভাবে আমরা কখনোই দেখি না। এবং এই আম যখন উৎপাদন হচ্ছে, অর্থাৎ কৃষক যখন গাছ থেকে এই আম সংরক্ষণ করছে, এরপরে কিন্তু শুধুমাত্র সংরক্ষণের অভাবেই কিন্তু আমরা দেখছি যে এখানে প্রতি বছর প্রায় 5 শতাধিক কোটি টাকার উপরে কিন্তু আম নষ্ট হয়ে যাচ্ছে। আমরা এই ক্ষেত্রে মনে করি যে আসলে এখানকার যে আম,
এটাকে কেন্দ্র করে কিন্তু একটা বিশাল অর্থনৈতিক যে বাজারের যে সম্ভাবনা সেটি কিন্তু নষ্ট হচ্ছে শুধুমাত্র এই আম সংরক্ষণের জন্য যে হিমাগার সেটি না থাকার জন্য। আমরা মনে করি যে আসলে এখানে আম সংরক্ষণের জন্য একদিকে যেমন হিমাগার দরকার, পাশাপাশি একটা নির্দিষ্ট মৌসুমে কিন্তু এই যে আম লিচুর মতো যে ফল সেটি কিন্তু উৎপাদন হয় কিংবা বাজারে আসে। কিন্তু আমরা যদি এখানে এই যে আম এবং লিচুর যদি প্রক্রিয়াজাত কেন্দ্র গড়ে তুলতে পারি তাহলে কিন্তু বছরব্যাপী এই আম লিচু সহ এই ধরনের যে মৌসুমি ফল সেই ফল কিন্তু আমরা ব্যবহার করতে পারি। আমরা যদি উন্নত দেশগুলির কথা বলি, যে বিশেষ করে থাইল্যান্ডে, সেখানে দেখবেন যে প্রসেস ফুড, ড্রাই ফুড সেগুলো কিন্তু আমরা সেখান থেকেই কিন্তু আমরা আমদানি করছি আমাদের দেশে। তাহলে আমরা চাইলে এখানে কিন্তু আমরা যদি প্রক্রিয়াজাত কেন্দ্র গড়ে তুলতে পারি তাহলে কিন্তু এটি সারা বছর জুড়েই কিন্তু আমরা ব্যবহার করতে পারি। আরেকটি বিষয়, আপনারা দীর্ঘ সময় ধরে আন্দোলন করছেন উত্তরাঞ্চলিক কৃষিভিত্তিক শিল্প স্থাপনের ক্ষেত্রে। সেক্ষেত্রে যদি এই ফলাদিকে ঘিরে অ্যাগ্রো প্রসেসিং ইন্ডাস্ট্রি গড়ে তোলা সম্ভব হয়, সেক্ষেত্রে এই অঞ্চলের অর্থনীতিতে আসলে কেমন প্রভাব পড়বে? আপনি জানেন যে আসলে আমরা দীর্ঘদিন থেকে যেটি বলছি যে এই উত্তরাঞ্চল কৃষি প্রধান অঞ্চল, এখানে কৃষিভিত্তিক যে শিল্প কলকারখানা সেই শিল্প কলকারখানা গড়ে তুলতে হবে। এই অঞ্চলের যে বেকারত্ব সেই বেকারত্ব দূর করার পাশাপাশি এখানকার যে কৃষিকে কেন্দ্র করে যে সম্ভাবনা রয়েছে সেটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, এবং সেজন্য আমরা মনে করি যে আসলে বাজেটে কৃষি খাতে এই অঞ্চলের জন্য বিশেষ বরাদ্দ দরকার। আমরা চলতি যে বাজেট সে বাজেটের কথাও যদি বলি, আপনি জানেন যে এই চলতি বাজেটে ৩৯,৬০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। সেটি কিন্তু কৃষি, মৎস্য, প্রাণীজ এবং খাদ্য মন্ত্রণালয় মিলে। আমরা যেটি বলছি যে আসলে আমাদের যে উন্নয়ন যে বাজেট সেই উন্নয়ন বাজেটের 25% কৃষি খাতে বরাদ্দ করতে হবে। এখনো যদি আমরা বলি যে আসলে আমাদের রপ্তানি আয়ের 7% কিন্তু কৃষি খাত থেকে আসছে, কিন্তু আমরা প্রতি বছর দেখি যে অনুৎপাদনশীল যে খাত সেই খাতে কিন্তু ব্যয় বরাদ্দ বাড়ানো হচ্ছে কিংবা কালো টাকাকে সাদা করার সুযোগ রাখা হচ্ছে, কিন্তু শিক্ষা, স্বাস্থ্য, কৃষির মতো যে গুরুত্বপূর্ণ যে খাত সেই খাতগুলো কিন্তু অবহেলিত থাকছে। সেক্ষেত্রে আমরা মনে করি যে এখানে রংপুর অঞ্চলে কৃষির যে সম্ভাবনা রয়েছে সেটিকে বিকশিত করতে হলে এখানে কৃষিভিত্তিক কলকারখানা নির্মাণের জন্য বাজেটে যেমন বিশেষ বরাদ্দ প্রয়োজন, পাশাপাশি দেখবেন যে এখানে এই যে হাড়িভাঙা আম চাষি যারা রয়েছে তাদের কিন্তু আম পরিবহনের ক্ষেত্রে একটা বড় ধরনের সংকট আমরা দেখছি, যে প্রত্যন্ত যে গ্রাম অঞ্চল থেকে শহরের যে বাজারে যে আম পরিবহন করে নিয়ে আসবে, এক্ষেত্রে কিন্তু আসলে আমরা সরকারি যে কোনো সহায়তা সেই সহায়তা কিন্তু আমরা দেখছি না। আমরা সরকারি সহায়তা বলতে শুধুমাত্র অর্থনৈতিক সহায়তার কথা বলছি না, যে নানাভাবে কিন্তু কৃষককে সরকার সহায়তা করতে পারে। পাশাপাশি এই আম করে একটু জানতে চাই, যেহেতু আপনারা দীর্ঘদিন কৃষকদের নিয়ে কাজ করছেন, সেই জায়গা থেকে আপনাদের সুনির্দিষ্ট প্রস্তাবনা কি থাকবে এই অঞ্চলের কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলার ক্ষেত্রে? আমরা যেটি মনে করি যে এখানে সবচাইতে যেটি বড় প্রয়োজন সেটি হচ্ছে যে বেসরকারি পর্যায়ে কিন্তু এখানে বিশেষ করে রংপুর সহ গোটা উত্তর অঞ্চলে হিমাগার রয়েছে, কিন্তু সরকারি উদ্যোগে একটি হিমাগারও কিন্তু গড়ে ওঠেনি। আমরা দীর্ঘদিনেও সেটি কিন্তু আমরা এখানে দেখিনি। আমরা মনে করি যে আসলে এখানে আম, লিচু সহ এই যে মৌসুমি ফল কিংবা যে কৃষিপণ্য রয়েছে সেটি সংরক্ষণের জন্য এখানে হিমাগার গড়ে তোলা দরকার। পাশাপাশি এখানকার কর্মসংস্থান এবং এই যে আমাদের যে উৎপাদিত যে ফসল যেটি পচে নষ্ট হয়ে যাচ্ছে কিংবা মৌসুমি ফল যে পচে নষ্ট হয়ে যাচ্ছে, সেজন্য আসলে এখানে প্রক্রিয়াজাত কেন্দ্র গড়ে তোলাটা খুব জরুরি। প্রক্রিয়াজাত কেন্দ্র থাকলে কিন্তু এই যে বিশাল অঙ্কের যে টাকার অঙ্কে যদি বলি যে আমাদের যে ক্ষয়ক্ষতির যে আমরা মুখোমুখি হচ্ছে সেটি কিন্তু আমাদের দেখতে হতো না। আরেকটি বিষয় হচ্ছে যে এই যে মৌসুমি ফল বিশেষ করে আম, লিচু, এটা শুধুমাত্র বাংলাদেশে নয় দেশের বাহিরেও সেটি রপ্তানি করার ক্ষেত্রেও কিন্তু সরকারকে একটা ভূমিকা নিতে হবে। তাহলে কিন্তু একদিকে যেমন আমাদের দেশ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে, পাশাপাশি কিন্তু এখানে কৃষকরাও কিন্তু খানিকটা লাভের মুখ দেখবে। এখন কিন্তু যে অবস্থাটি হয়েছে যে কৃষক যখন এখানে আম উৎপাদন করছে, উৎপাদনের সময় কিন্তু কৃষক সহজ শর্তে বিনা সুদে কিন্তু কৃষি ঋণ পাচ্ছে না। দেখা গেছে যে মহাজনদের কাছ থেকে চড়া সুদে ঋণ করে কিন্তু কৃষককে এই আম উৎপাদন কিংবা লিচু উৎপাদন করতে হচ্ছে। আবার এই যে আম, লিচু, মৌসুমি ফল সেটি যে আসলে বিক্রি করে যে কৃষক লাভের মুখ দেখবে সেটিও কিন্তু দেখছে না। এই যে বাজারের যে অস্থিতিশীল যে অবস্থা, সেক্ষেত্রে আমরা মনে করি যে আসলে সরকারকে বাজার মনিটরিং করতে হবে এবং বাজার নিয়ন্ত্রণ করতে হবে। পাশাপাশি কৃষক যেন লাভজনক মূল্যে তার এই যে মৌসুমি ফল সেটি যেন বাজারে বিক্রি করতে পারে, সেই জায়গাটিকে আসলে সরকারকে ব্যবস্থা করতে হবে। তা না হলে কিন্তু আসলে কৃষক যেভাবে করে ক্রমাগত লোকসানের শিকার হচ্ছে, সেটি কিন্তু আমি কৃষি পণ্যের কথা বলি কিংবা
বা মৌসুমি ফলের আপনি কথা বলছেন যে একটি সমন্বিত পরিকল্পনা নিতে হবে যাতে কৃষকরা ক্ষতিগ্রস্ত না হন। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা আলোচনা করছিলাম রংপুর বিভাগ জুড়ে প্রতি বছর যে বিশাল ফলের বাজার গড়ে উঠেছে সেটিকে আসলে শুধু মৌসুমি ফল হিসেবে নয়, সেটিকে শিল্পে রূপান্তরিত করতে গেলে কি ধরনের উদ্যোগ নেওয়ার দরকার এবং সরকারের পক্ষ থেকে কি ধরনের পদক্ষেপ নিতে হবে। আমার সাথে অতিথি হিসেবে ছিলেন অ্যাডভোকেট পলাশকান্তি নাগ। তো সবকিছু মিলে আজকে আলোচনার বিষয়বস্তু এই ছিল আমার কাছে। সরাসরি যুক্ত ছিলাম রংপুরে। সরকারের খাল খনন কর্মসূচির সুফল ভোগ করতে শুরু করেছে দিনাজপুরের কাহরুলবাসী। গত 2.5 মাসে বলরামপুর এলাকার সাহাপাড়া খালের 4 কিলোমিটার খনন করায় পানি প্রবাহ শুরু হয়েছে। এতে কৃষি জমিতে সেচ ছাড়াও জলাবদ্ধতা নিরসন হবে বলছেন স্থানীয়রা। আর প্রকল্পের সম্পূর্ণ 12 কিলোমিটার খনন হলে অন্তত 31,000 কৃষক উপকৃত হবে বলছে পানি উন্নয়ন বোর্ড। গোলাম নবী দুলালের পাঠানো তথ্য, মনজিদ আলম শিমুলের ছবি নিয়ে রিপোর্ট। গত 16 মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুরের কাহারোল উপজেলায় 12 কিলোমিটার দীর্ঘ সাহাপাড়া খাল খনন উদ্বোধন করেন। এর মধ্য দিয়ে সারা দেশে খাল খনন কর্মসূচির উদ্বোধন হয়। প্রকল্পের আওতায় খনন করা হবে মোট 20,000 কিলোমিটার খাল। গত 2.5 মাসে খনন হয়েছে খালটির 4 কিলোমিটার অংশ। এরই মধ্যে এর সুফল পেতে শুরু করেছেন এলাকাবাসী। তারা বলছেন পানি প্রবাহ শুরু হওয়ায় কৃষি জমিতে সেচ সুবিধা সহ নিরসন হবে জলাবদ্ধতা। বর্ষা হলো, এই পরিমাণ বর্ষা যদি খাল খনন না থাকতো আমাদের নির্ঘাত বন্যা হয়ে যেত। সুন্দর এই পানি কিন্তু নিষ্কাশন হয়ে গেছে এটার কারণে। পাশাপাশি এইখানকার যে এলাকার যারা আমরা মানুষ, আমরা এটাতে অনেকটা সুফল আসবে আমরা ভবিষ্যতে চিন্তা করছি এটা খনন করার ফলে। দুই পাশে এখানে প্রায় 7,000 বৃক্ষরোপণ করা হবে। এখানে বিভিন্ন রকমের বৃক্ষ থাকবে। পানিটা যদি এখানে আটকায় তাহলে উপকার হবে। অনেক বোর্ডিংয়ে আমাদের পানি শর্ট হয়ে গেছিল, ওইটা তো যদি আর না হয়। প্রকল্পে সম্পূর্ণ 12 কিলোমিটার খনন হলে অন্তত 31,000 কৃষক উপকৃত হবে বলছে পানি উন্নয়ন বোর্ড। বৃষ্টিপাতের পানিটা খুব দ্রুত নেমে যাচ্ছে, কৃষকরা এর ফলে উপকৃত হচ্ছেন। দুপারে যে উত্তোলিত মাটি রয়েছে এর এক পাশে মাটি দিয়ে রাস্তা নির্মাণের একটা বিষয় রয়েছে। অন্য মাটিগুলো আমরা এখানে ঘাস গাছ লাগাবো। এখানে হাঁস পালনের একটা ব্যবস্থা নেওয়া হবে এবং মৎস্য কর্মকর্তার মাধ্যমে মৎস্য চাষেরও ব্যবস্থা নেওয়া হবে। এদিকে শুধু সেচ দেওয়ার জন্য নয়, খালে সারা বছর পানি থাকলে এর সুফল পাবে 3.5 লাখ মানুষ বলছেন স্থানীয় সংসদ সদস্য। ওই পারের মানুষ যেন এই পারে আসতে পারে সেই জন্য আমাদের ছোট ছোট কালভার্ট করার ব্যাপারে একটা পরিকল্পনা প্রণয়নের জন্য বলা হয়েছে। সারা বাংলাদেশে এইভাবে খাল খনন করতে পারি তাহলে কিন্তু আমাদের জলাধার যে মাটির নিচে যে লেয়ার, এই পানির লেয়ারটা অনেক উপরে উঠে আসবে। ইরিগেশন তো আছেই, মাছ চাষ, বনজ বৃক্ষ যেগুলো আমরা এখানে লাগাবো সেটা হলো বাড়তি কাজ। পানির লেয়ার এবং ইরিগেশন দুইটার জন্য এটা খুব প্রয়োজন এবং এটা যে কি যুগান্তকারী কাজ হচ্ছে এটা আগামীতে ইনশাআল্লাহ আপনারা দেখতে পাবেন। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে 2027 সালের মধ্যে সাহাপাড়া খাল খননের পাশাপাশি এর পাশে সড়ক, কালভার্ট ও একটি স্লুইস গেট নির্মাণ করা হবে। সময় সংবাদ, দিনাজপুর। কোরবানির পশুর চামড়া নিয়ে বিপাকে পড়েছেন দিনাজপুরের মৌসুমী ব্যবসায়ী ও আড়তদাররা। আড়তে আসছেন না ট্যানারি মালিক বা তাদের প্রতিনিধি। চামড়া বিক্রির জন্য ট্যানারি মালিকদের অনুরোধ করতে হচ্ছে বলে অভিযোগ আড়তদারদের। আরও এর তথ্য জানাতে এই মুহূর্তে জেলার রামনগর চামড়া বাজারে আছেন সহকর্মী গোলাম নবী দুলাল। যাচ্ছে তার কাছে। দুলাল, আমি এই মুহূর্তে রামনগর চামড়ার একটি আড়তে রয়েছি, যেখানে কাঁচা চামড়াগুলো শ্রমিকরা কিন্তু লবণ দিয়ে প্রসেসিং করছেন এবং এই চামড়াগুলো যেসব কাঁচা চামড়া তারা ধুয়ে মুছে কিন্তু আপনার লবণ দিয়ে আপনি স্টেক করে রাখা হচ্ছে। আমরা দেখছি যে এই চামড়ার আড়ত, এই আড়তে আপনার যারা শ্রমিক তারা যেটা বলছেন যে লবণ মিশিয়ে তারা এটা রেখে দিচ্ছেন এবং এই আড়তের যিনি মালিক আবুল খায়ের, সাবেক সাধারণ সম্পাদক, তিনি বলছেন যে চামড়া সংগ্রহ করে তারা এই আড়তে লবণ দিয়ে তারা রাখছেন এবং এটি কিন্তু 1 মাস এখানে রাখার পরে তারা ঢাকার আড়তদারদের কাছ থেকে নিয়ে যাবেন বা অনেকে ওইখান থেকে আসে কিনে নেবেন। তো তুমি যেটা বলছেন যে সংকটের যে কথাটা সেটি হচ্ছে এবার চামড়া দিনাজপুরের এই বাজারে আপনারা প্রায় 20,000 কাঁচা চামড়া সংগৃহীত হয়েছে। তিনি যেটা বলছেন যে এই আপনার লবণযুক্ত চামড়া তারা আরো এখানে আসে পৌঁছাবে এই
রামনগর চামড়ার আড়তে প্রায় 35 থেকে 40,000 চামড়া তাদের লক্ষ্যমাত্রা রয়েছে। তবে এবার শ্রমিকের দাম বেশি এবং লবণ প্রতি বস্তায় 100 টাকা বৃদ্ধির কারণে তাদের কিন্তু অনেক বেশি পড়ে যাচ্ছে এই চামড়া। এবং তারা যেটা বলছেন যে এবারও কিন্তু তারা আপনার ঢাকা আড়তদার বা ট্যানারির মালিকদের কাছ থেকে তাদের যেটা পাওনা টাকা ছিল সেটি পাননি, তারা 50% তারা পেয়েছেন। এই কারণে পুঁজি সংকটের কারণে অনেক কিন্তু চামড়া নিতে পারেনি। এবং এই যে রামনগর যে চামড়ার যে আড়ত সেখানে কিন্তু প্রায় শতাধিক চামড়া আড়ত রয়েছে, কিন্তু পুঁজি সংকটের কারণে এটা কিন্তু অনেক কমে এসেছে। এখন প্রায় 30 থেকে 40 জন মাত্র আপনার এই ব্যবসার সঙ্গে তারা জড়িত। তারা যেটা দাবি করেছেন যে সরকারিভাবে যদি এই চামড়া সংরক্ষণ এবং ঈদের আগে যারা চামড়া ব্যবসা করেন তাদের যদি আপনার সরকারিভাবে সহায়তা করা যায় তাহলে কিন্তু এই চামড়া শিল্পটা কিন্তু আপনার রক্ষা পাবে। তারা আরেকটি বিষয় তারা যেটা বলছেন যে এই চামড়া কিন্তু মধ্যস্বত্বভোগী এবং যারা ফরেয়া তারা কিন্তু অনেকে কিনে মজুত করে লাভবান হন। এবার আমরা দিনাজপুর যে রামনগর চামড়ার বাজারে দেখেছি ঈদুল আজহায় যারা এখানে চামড়া মৌসুমী চামড়া ব্যবসায়ী যারা এখানে চামড়া কিনে বাড়ি বাড়ি সংগ্রহ করে তারা এখানে বিক্রি করতে এসেছিলেন, তারা যেটা বলছেন যে মাত্র অর্ধেক দাম দিয়ে তারা এখানে চামড়া বিক্রি করতে হয়েছে। কিন্তু আড়তদার যারা তারা বলছেন যে তারা প্রতিটি চামড়া আপনার 400 থেকে 600 টাকা কিনেছে, অথচ মৌসুমী ব্যবসায়ীরা বলছেন যারা অর্ধেক দাম দিয়ে এখানে তাদের চামড়া বিক্রি করতে হয়েছে। তো আমার কাছ থেকে রামনগর চামড়ার বাজার থেকে সর্বশেষ এই ছিল। সরাসরি যুক্ত ছিলাম দিনাজপুরে। বিভাগীয় সময় আরও থাকছে। হিলি স্থলবন্দর সংযোগ সড়ক 4 লেনে উন্নীত করার কাজ বন্ধ দীর্ঘদিন ধরে। দুর্ভোগে যান চালক ও ব্যবসায়ীরা। ভূমি অধিগ্রহণ করে কাজ শুরুর আশ্বাস সমাজ কল্যাণ মন্ত্রীর। যানজট ও জনদুর্ভোগ কমাতে গাইবান্ধা শহরের দুটি গুরুত্বপূর্ণ সড়কে নির্মাণ করা হয়েছে 166 মিটার দৈর্ঘ্যের দুটি সেতু। তবে নির্মাণ শেষ হওয়ার প্রায় 3 বছর পেরিয়ে গেলেও সংযোগ সড়ক না থাকায় চালু করা যাচ্ছে না সেতু দুটি। এতে ক্ষোভ বাড়ছে স্থানীয়দের মাঝে। সড়ক ও জনপথ বিভাগের দাবি, ভূমি অধিগ্রহণ জটিলতার কারণেই চালু করা সম্ভব হচ্ছে না সেতুগুলো। সোহেল রানার ছবি নিয়ে বিপ্লব ইসলামের রিপোর্ট। সংযোগ সড়ক নেই, তাই ব্যবহারও নেই। দীর্ঘদিন ধরে পড়ে আছে নতুন দুটি প্রশস্ত সেতু, আর পাশের পুরনো ও ঝুঁকিপূর্ণ সরু সেতু দিয়েই প্রতিদিন চলাচল করছে হাজারো যানবাহন। গাইবান্ধা সুন্দরগঞ্জ সড়কের নতুন ব্রিজ এলাকায় ঘাঘট নদীর উপর 76 মিটার দৈর্ঘ্যের ঘাঘট 2 সেতুর নির্মাণ কাজ শুরু হয় 2022 সালের ডিসেম্বরে, শেষ হয় 2024 সালের জুনে। একইভাবে গাইবান্ধা বালাসীঘাট সড়কের পুলবন্দি এলাকায় যানজট নিরসনে নির্মাণ করা হয় প্রায় 90 মিটার দৈর্ঘ্যের আলাই সেতু। সেটির কাজও শেষ হয় একই সময়ে। প্রায় 30 কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতু দুটির কাজ শেষ হলেও সংযোগ সড়কের অভাবে এখনও চালু করা যায়নি। এতে স্থানীয়দের ভোগান্তি কমেনি, বরং বাড়ছে ক্ষোভ। সুফল পাচ্ছি না, তো ব্রিজ হলে না সুফল পাবো, তখন জ্যাম থাকবে না। এই বৃষ্টির কারণে আজকে যানজট নিরসন হচ্ছে না, আমরা চলতেই পারিনি, এত জাম। সরকারের এই টাকাগুলো খরচ হলেও এই ব্রিজের যে সুফল সেটা কিন্তু আমরা এখনো পাইনি। সড়ক ও জনপথ বিভাগ বলছে ভূমি অধিগ্রহণ জটিলতার কারণে সংযোগ সড়কের কাজ আটকে আছে। তবে দ্রুত সমস্যার সমাধান করে সেতু দুটি চালুর চেষ্টা চলছে। ইতিমধ্যে ভূমি অধিগ্রহণের শেষ এই 1 বছরের মধ্যে ভালো একটা প্রোগ্রেস হয়েছে। আমরা প্রায় এটা শেষের দিকে চলে এসেছি। এটা মেইনলি আসলে ডিসি অফিস করছে, আমরা তাদেরকে হেল্প করছি। ঝুঁকিপূর্ণ সেতু প্রতিস্থাপন প্রকল্পের আওতায় প্রায় 30 কোটি টাকা ব্যয়ে প্রায় 166 মিটার এ দুটি সেতু নির্মাণ করে জেলা সড়ক ও জনপথ বিভাগ। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা। খুলনা বিসিক শিল্প অঞ্চলের চাহিদা থাকলেও এটির সময় মতো নেই কোনো পণ্য সরবরাহ। এ নিয়ে আমাদের হাতে একটি প্রতিবেদন আছে, দেখছি সেটি। ঘন ঘন লোডশেডিংয়ের কারণে আটা, ময়দা, পাটজাত পণ্য, প্লাস্টিক সহ বিভিন্ন কারখানার উৎপাদন চলছে ধীরগতিতে। সাধারণ সময়ের মতো কর্মচাঞ্চল্য থাকলেও বিদ্যুৎ বিভ্রান্তে বারবার থেমে যাচ্ছে ঠাকুরগাঁও বিসিক শিল্পনগরীর উৎপাদন কার্যক্রম। শ্রমিকরা কাজের প্রস্তুতি নিয়েও অনেক সময় বসে থাকছেন অলসভাবে। এতে সময় মতো পণ্য সরবরাহ করতে পারছেন না উদ্যোক্তারা। এমনকি দীর্ঘদিন ধরে বিদ্যুৎ সমস্যার কারণে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা। আমাদের লোডশেডিংয়ের কারণে আমাদের কাজের অনেকটাই গতি কম। মালের চাহিদা আছে, কিন্তু আমরা ঠিকমতো মাল দিতে পারতেছি না। কিছুক্ষণ পর কারেন্ট যায়, কিছুক্ষণ পর কারেন্ট যায়। কারেন্ট নাই, কারেন্টের সমস্যা আছে, কাজকর্ম হয় না।
আগের মতো আমরা কাজ করতে শান্তি পাই না, কারণ আগের মতো কারেন্ট থাকে না। আমার ফ্যাক্টরিতে 120 জন শ্রমিক নিয়োজিত ছিল, অলরেডি 15 জন ছাঁটাই হয়েছে। বিসিক কর্তৃপক্ষ বলছে উৎপাদন ব্যাহত হওয়ার বিষয়টি বিদ্যুৎ বিভাগকে জানানো হয়েছে। দ্রুত সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছে বিদ্যুৎ বিভাগ। আমি যদি আধা ঘন্টা রাখতে পারি তাও দেশের কি এটা জিডিপিতে ভূমিকা পালন করবে। নেসকো বরাবর একটি চিঠিও দিয়েছি যাতে এখানে বিদ্যুৎ সংকটটা নিরসন করা যায় এবং যে সময় লোডশেডিংটা হচ্ছে তার আগে যাতে শিল্প ইউনিটগুলোকে যাতে অবগত করা হয়। বিসিক শিল্পনগরীর 56টি ইউনিটের মধ্যে 25টি খাদ্য প্রক্রিয়াজাত শিল্প। জিয়াউর রহমান বকুল, সময় সংবাদ, ঠাকুরগাঁও। উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন। 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে তাপমাত্রার পারদ। গরম বাতাসে নাজেহাল মানুষ, জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না বাসিন্দারা। তবে সবচেয়ে বেশি দুর্ভোগে জীবিকার তাগিদে ঘর থেকে বের হওয়া মানুষ। বৃষ্টি না হওয়া পর্যন্ত তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী থাকবে বলে জানিয়েছে কৃষি বিভাগ। খুব গরম, লোকজন বাইরে যেতে পারে না, খেটে খাওয়ার মানুষজন বাইরে যেতে পারে না। খুব গরমে একদম আগুন পুড়ে যাচ্ছে, বাইরে যেতে পারে না। অতিরিক্ত গরমের কারণে ঘামে শেষ। শরীরের জন্য ভাই লোক বাইরে না, খারাপ আসছি না, দেখা করতে পারি না। দীর্ঘদিন ধরে বন্ধ হিলি স্থলবন্দরের 4 লেন সড়কের নির্মাণ কাজ। এতে দুর্ভোগ বেড়েছে ব্যবসায়ী, চালক ও সাধারণ মানুষের। তবে দ্রুত ভূমি অধিগ্রহণ জটিলতা কাটিয়ে কাজ শুরুর আশ্বাস দিয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রী। তবে আশ্বাস নয়, দ্রুত বাস্তবায়ন চায় স্থানীয়রা। শফিকুল ইসলাম শফিকের তথ্য ও আমির হামজার ছবি নিয়ে রিপোর্ট। কোথাও অর্ধেক কাজ, আবার কোথাও ভূমি অধিগ্রহণ না হওয়ায় শুরুই হয়নি নির্মাণ। ফলে স্থলবন্দরের 4 মাথা মোড় থেকে মহিলা কলেজ এবং সিপি থেকে 0 পয়েন্ট পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে তৈরি হয়েছে বড় বড় খানাখন্দ। আশ্বাসের পর কেটে গেছে 4 বছর, কিন্তু শেষ হয়নি হিলি স্থলবন্দরের 4 লেন সড়কের ভোগান্তি। এতে প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে ব্যবসায়ী, পথচারী ও স্থানীয়দের। দ্রুত কাজ শেষ হলে হিলি স্থলবন্দরের বাণিজ্য আরও গতিশীল হবে বলে আশা স্থানীয়দের। 7-8 বার এই রাস্তার উপর দিয়ে আপনার হিয়ারিং হয়, অথচ এটা পাকা হচ্ছে না। কাম করার সমস্যা হচ্ছে, গাড়ি ঘোড়া চলা অসুবিধা আছে। কাজ হবে, আজ হবে, কাল হবে, এরকম টেন্ডার হয়েছে, অমুক হয়েছে, এগুলো আমরা শুনে আসছি। রাস্তা হলে আমাদের হাকিমপুর এলাকাবাসীর ভোগান্তি যেমন কমবে এবং আমাদের উন্নয়ন হবে। শুধু সাধারণ মানুষ নয়, সড়কের বেহাল অবস্থায় ক্ষতিগ্রস্ত যানবাহন চালকরাও। প্রতিনিয়ত নষ্ট হচ্ছে ট্রাক, অটো ও ভ্যানের যন্ত্রাংশ। ফলে আয় কমে বাড়ছে ব্যয়ের চাপ। মনে করছে রাস্তা হয়তো বা কাজ হয়েছে, কিন্তু না, আরো অবস্থা খারাপ। গাড়ি নষ্ট হচ্ছে, এই হাত পা খুব ঝাঁকি পায়ে ব্যথা করে, চাকা খুলে দৌড় মারে। প্রতিনিয়ত এই দুর্ঘটনার শিকার কবলে আমরা পড়ি। আমরা চাই যে রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং রাস্তা চলাচল ভালো হয়। সমাজ কল্যাণ মন্ত্রী বলেছেন, খুব দ্রুত সময়ের মধ্যে ভূমি অধিগ্রহণ কার্যক্রম শুরু হবে। এরপর টেন্ডারের মাধ্যমে ঠিকাদার নিয়োগ দিয়ে আবারও শুরু করা হবে সড়কের নির্মাণ কাজ। ডিসি কে আমরা সমস্ত টাকা সরকার দিয়ে দিয়েছে। ডিসি এখন ওই যে 8 ধারা করে সেটি করে আপনাদের এখানে যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে ক্ষতিপূরণ দিয়ে এই রাস্তা টেন্ডার হবে এবং এই রাস্তা যেইটুকু জয়পুরহাট পর্যন্ত বাকি আছে সেই রাস্তা ইনশাআল্লাহ খুব সহসাই কাজ হবে। হিলি 0 পয়েন্ট টেম্পো স্ট্যান্ড থেকে 4 মাথা মোড় হয়ে মহিলা কলেজ পর্যন্ত 1 কিলোমিটার সড়ক 4 লেনে উন্নীত করতে ব্যয় ধরা হয়েছে প্রায় 50 কোটি টাকা। আর ভূমি অধিগ্রহণে প্রয়োজন আরও 67 কোটি টাকা। সময় সংবাদ, হিলি। ডোমার ভিত্তি বীজ আলু উৎপাদন খামারের পতিত জমিতে চলছে আউশ, বিরি ধান, 98 ধান চারা লাগানোর কাজ। এখানে সব কাজই করা হয় যান্ত্রিক পদ্ধতিতে। স্বল্প সময় উৎপাদনের কারণে একই জমিতে সবজি, সরিষা ও পরে বোরো ধান, ভুট্টা ও আলু আবাদ করা হয়। খামার কর্তৃপক্ষ বলছে, পতিত জমিতে আউশ বীজ উৎপাদন দেশের খাদ্য নিরাপত্তায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে। মোহাম্মদ সোহেলের ছবিতে শাকির হোসেন বাদলের রিপোর্ট। সুসজ্জিত বীজতলায় সবুজের ঝলকানি। কৃষি শ্রমিক ব্যস্ত বীজতলা থেকে চারা সংগ্রহ করে জমিতে আনতে, আবার কেউ বা জমিতে যন্ত্রের সাহায্যে বীজ রোপণে ও সার ছিটাতে। পতিত পড়ে থাকা জমিতে পর্যায়ক্রমে আউশ ও আমন ধান বীজের
আবাদ হচ্ছে। বর্তমানে 200 একর জমিতে চলছে আউশ ধান বীজ উৎপাদনের লক্ষ্যে চারা রোপণের কাজ। আউশ আবাদে উপকারিতা হচ্ছে মাত্র 112 দিনের মধ্যে বীজ লাগানো থেকে উৎপাদন পর্যন্ত সময় লাগে। প্রতি বিঘায় বীজ উৎপাদন হয় 16 থেকে 18 মণ। চাষের পর জমিগুলো সব পড়ে থাকতো, এখন আমাদের এখানে আউশ চাষ হচ্ছে। যন্ত্রের মাধ্যমে আমরা ধান লাগাই এবং মেশিনের মাধ্যমে আমরা ধান কাটি। এই সময় এখানে কোনো কাজ থাকতো না, এই আউশ ধান আসার পরে এখানে কাজের একটা ব্যবস্থা হয়েছে। গুণগত মানসম্পন্ন আমরা বীজ উৎপাদন করি, যেটা পরবর্তীতে দেশের খাদ্য উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। খামার কর্তৃপক্ষ জানায়, পতিত পড়ে থাকা জমিতে আউশ বীজ উৎপাদন দেশের খাদ্য নিরাপত্তায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে। যাদের জমি বিশেষ করে ভুট্টা করার পরে জমি পড়ে থাকে, আমন করার আগে জমি পড়ে থাকে, সেক্ষেত্রে এই সংক্ষিপ্ত সময় 80 থেকে 85 দিনের মধ্যে এই ফসলটিকে অন্তর্ভুক্ত করলে একটা ভালো রিটার্ন পাওয়ার পাশাপাশি গোখাদ্যেরও একটা সংস্থান হবে। গত 5 বছরে এই আলু বীজ খামারে 1500 মেট্রিক টন আউশ বীজ উৎপাদন হয়েছে, যা দিয়ে অতিরিক্ত 1.5 লাখ একর জমিতে ধান আবাদ করা সম্ভব হয়েছে। শাকির হোসেন বাদল, সময় সংবাদ, ডোমার, নীলফামারী। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। অবহেলার জোরে লুকিয়ে হাজার কোটি টাকার সম্ভাবনা। 36 লাখ একর ভূমি মৎস্য প্রাণী সম্পদ নিয়ে বিশেষ পরিকল্পনার পরামর্শ। তিস্তা মহাপরিকল্পনায় সমাধান দেখছেন এমপি। রংপুরের হাড়িভাঙা আম এবং লিচুর কদর দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও। প্রক্রিয়াজাতকরণের অভাবে প্রতি বছর নষ্ট হচ্ছে 40% ফল। পরিকল্পিত উদ্যোগের তাগিদ। এবং সরকারের খাল খনন কর্মসূচিতে দিনাজপুরে ইতিবাচক পরিবর্তন। সাহাপাড়ার 1/3 পানি প্রবাহ শুরু। প্রকল্প পুরোপুরি বাস্তবায়ন হলে সুফল পাবেন 31,000 কৃষক। এ ছিল বিভাগীয় সময়। আগামীকাল থাকবো রাজশাহী বিভাগের আয়োজন নিয়ে, এরপর আন্তর্জাতিক সময় নিয়ে সঙ্গে থাকবেন ইমদাদুল হক। রোজা, আপনাকে ধন্যবাদ। আন্তর্জাতিক সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।